আত্মহত্যা করা মানুষের আত্মা নাকি কখনো শান্তি পায় না। হয়তো এই জন্যই তাকে এই গাছে ঝুলে থাকা দেখা যেত। আমার বাসার সাথেই বিশাল কবরস্থান। এটা খুলনা জেলার সব থেকে বড় কবরস্থান, যার নাম গোয়ালখালী কবরস্থান। আমার জন্মই এখানে। কবরস্থানের দেওয়ালের সাথে ঈদগাহ মাঠ। ছোটবেলায় সেই মাঠে খেলাধুলা দৌড়াদৌড়ি করতাম। আশেপাশে বেশ ঘনবস্তি থাকলেও কবরস্থানের জায়গাটা বিশাল আকারে দুই ভাগ, যার মাঝখান থেকে চলে গেছে মেইন রোডের রাস্তা এবং কবরস্থানের দুই প্রান্তে দুটি মসজিদ। এই বিশাল কবরস্থানের মাঝখানে রাস্তা থেকে যেতে হতো স্কুল এবং কোচিংয়ে। দিনের বেলা এখানে কোনো রকম ভয় লাগে না, কারণ মেইন রোডের সাথে বিভিন্ন গাড়ি এখান থেকে যোগ হয়। কিন্তু রাত 12টার পর ওই জায়গায় একদম ফাঁকা হয়ে যায়। আমি তখন ক্লাস 8-এ পড়ি। রাতে পড়তে পড়তে হঠাৎ কারেন্ট চলে যায়। আমাদের বন্ধুদের মধ্যে একটা নিয়ম ছিল, কারেন্ট চলে গেলে আমরা একসাথে হয়ে গল্প করতাম, গানের গুড়ি খেলতাম। আর তখন কারেন্ট চলে গেলে প্রায় 1 ঘন্টা নিচে আসতো না। প্রতিদিনের মতোই আমরা বের হলাম। হঠাৎ রাস্তায় অনেক হইচইয়ের শব্দ শুনতে পেলাম। গিয়ে শুনি ফাহিম নাকি কবরস্থানে কি দেখে চিৎকার করছে এবং অনেক ভয় পেয়ে আছে। ফাহিম হচ্ছে 8 বছরের একটা ছেলে। ওকে ঝাড়ফুঁক করতে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। এমন সময় নানা আমাদের মাঝে এলেন এবং বললেন, রাতে কবরস্থানের পিছনের দিকে কেউ একা যাবে না। আমরা কারণ জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ওই কবরস্থানটা অনেক পুরনো। আমি যখন চাকরি করতাম তখনকার কথা। একদিন আমার বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, প্রায় রাত 12:30টার মতো। হঠাৎ কবরস্থানের ভিতরে থাকা তেঁতুল গাছের দিকে চোখ পড়ল। তেঁতুল গাছের দিকে তাকাতেই বুকটা কেঁপে উঠল। একটা লাশ কাফনের কাপড় পরা অবস্থায় তেঁতুল গাছের গলায় দড়ি দিয়ে ঝুলছে। তবে সেটা মুহূর্তের মধ্যেই হারিয়ে গেল। আমি তখন দোয়া কালাম পড়তে পড়তে বাসায় ফিরি। নানার কাছে এ কথা শুনে আমার বন্ধুদের ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আমার কাছে সবকিছু গল্পের মতোই লাগছিল। এই কবরস্থান নিয়েই আমাদের মধ্যে কথাবার্তা হয়। আমরা পরের দিন শুক্রবার জুমার নামাজ আদায় করে কবরস্থানে যাই। আর ওই সময় কবরস্থানের সবাই কবর জিয়ারত করতে ব্যস্ত ছিল। কবরস্থানের প্রতিটা কোনায় কোনায় লোকজন থাকে। যদিও নানার সাথে ঘটা ঘটনাটি অনেক আগের, তবুও কবরস্থানের সেই তেঁতুল গাছের কাছে কৌতূহলে বসে গেলাম। ঠিক তেঁতুল গাছের সাথে একটা কবর, যেখানে দাঁড়িয়ে এক বৃদ্ধ লোক কবরটিতে জিয়ারত করছে। সাইনবোর্ডে তার নাম লেখা, মরহুম আনোয়ার ইসলাম বাপ্পি। বৃদ্ধ লোকটি কবর জিয়ারত শেষে তাকে জিজ্ঞাসা করলাম, মরহুম আপনার কি হয় আর কিভাবে মারা গিয়েছে? লোকটি নরম সুরে কবরটার দিকে তাকিয়ে বললেন, ও আমার একমাত্র ছেলে। 20 বছর আগে তিনি আত্মহত্যা করেন। আমরা খুব অবাক হলাম। 20 বছর আগের কবর এখনো ধরে রেখেছে এই লোকটি। এটা সরকারি কবরস্থান। কয়েক বছর পরপরই একটি কবরের উপর আরেকটি কবর দেওয়া হয়। ঘটনাটি ঘটেছিল 2001 সালে। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম মারুফ। মারুফ তার ফ্যামিলি নিয়ে ঢাকায় বসবাস করত। ঢাকায় পড়াশোনা শেষ করে মারুফ তার ফ্যামিলি সহ চট্টগ্রাম তাদের নিজস্ব বাড়িতে চলে যান। তাদের বাড়িটি ছিল পাহাড়ি এলাকায়। মারুফ ছিল তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট। সে মাঝে মধ্যেই মুভি দেখার জন্য রাত জাগত। এইরকমই একদিন সে মুভি দেখতেছিল। তখন তার খুব পানি পিপাসা পায়। তাদের বাড়িটা ছিল দোতলা সিস্টেমের। মারুফ নিচে গিয়ে ফ্রিজটা খুলে পানি খাওয়ার জন্য। ফ্রিজ খুলে সে দেখতে পায় একটি মানুষের কাটা মাথা, যার নিচ দিয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। এই দৃশ্যটা দেখে মারুফ সজোরে ফ্রিজটা বন্ধ করে বাড়ির সবাইকে নিচে ডেকে আনে দেখানোর জন্য। কিন্তু দ্বিতীয়বার ফ্রিজটা খোলার পর তারা এরকম কিছুই দেখতে পেল না। সবাই তখন বিষয়টা মারুফের মনের ভুল ভেবে এড়িয়ে গেলেন। কিন্তু মারুফ শিওর যে এটা তার মনের ভুল ছিল না। মারুফ এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে তার মাকে বলে ফ্রিজটা বিক্রি করে দিতে। এর 1.5-2 মাস পরের ঘটনা। সেদিন রাতে মারুফ গান শুনছিল। হঠাৎই সে শুনতে পায় তার মা তাকে ডাকছে। বাহিরে বেরিয়ে মারুফ দেখলো তার মা নিচে দাঁড়িয়ে আছে। মারুফ একটু অবাকই হলো, কারণ রাত প্রায় 1টার সময়, এই সময় তার মা এখানে কি করবে এবং কেনই বা তাকে ডাকতেছে এত রাতে। নিচে নামলে মারুফের মা মারুফকে বলে, তোর জন্য শুধু ফ্রিজটা এনেছি,
দেখ তো ভেতরটা পছন্দ হয় কিনা। মারুফ তখন আরো অবাক হয়। সে ফ্রিজটা যেই না খুললো, সাথে সাথে ৮-১০টা কাটা মাথা মারুফের শরীরের উপর এসে পড়ল। আর মারুফ এটা সহ্য না করতে পেরে সেন্সলেস হয়ে পড়ল। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরে, তখন সে তার মাকে গতকাল রাতের কথা জিজ্ঞাসা করলে তার মা বলে তারা নাকি কোনো ফ্রিজ কিনে আনেনি, আর গতকাল রাতে তার মা তাকে ডাকিওনি। তখন সবাই বুঝতে পারলো এই বাড়িটাতে কোনো সমস্যা আছে। তখন মারুফ একজন হুজুরের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে হুজুর তাকে নিয়মিত নামাজ পড়তে বলে এবং বিশেষ করে ফজরের নামাজটা নিয়মিত পড়তে বলে আর কোরআন শরীফ পড়তে বলে। এর ২ মাস পরের ঘটনা। এর মাঝে মারুফের সাথে তেমন কিছু ঘটেনি, তবে মাঝে মাঝে শুনতে পেত কেউ যেন তাকে নাম ধরে ডাকছে। মারুফ এর মাঝেই সিদ্ধান্ত নিয়েছে যে সে চট্টগ্রাম ইউনিভার্সিটি হোস্টেলে চলে যাবে। তো একদিন রাতে মারুফ বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। বাথরুমে গিয়ে সে দেখতে পায় বাথরুমের সিলিং এ একটি লাশ ঝুলে আছে। মারুফ এটা দেখে চিৎকার দিয়ে নিচে চলে আসে। নিচে নেমে সে দেখতে পায় তাদের বাড়ির বুয়া কান্না করছে। সে নাকি তার ছেলেকে খুঁজে পাচ্ছে না। সারা বাড়ি খুঁজেও ওই ছেলেকে পাওয়া যায় না। এরপর ফজরের পরে বাড়ির পিছনে নারকেল গাছে ঝুলন্ত অবস্থায় ওই ছেলের লাশটা পাওয়া যায়। এই ঘটনার পর মারুফরা ওই বাড়িটা ছেড়ে চলে আসে। একজন হুজুরকে ওই বাড়িটার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে হুজুর বলে বাড়িটা তৈরি করার জন্য যখন বাড়িটা বাঁধে তখন প্রায় ৩,০০০-এর মতো বাড়িটার মধ্যে জিন আটকা পড়েছিল এবং তারা কিছুতেই ওই বাড়ি থেকে কোনো মানুষ অ্যালাউ করতো না, মানে কোনো মানুষই সেই বাড়িতে থাকতে পারতো না। আর এই কারণে মারুফরা ওই বাড়িতে থাকতে পারেনি। আজকের যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার এক গ্রামের ঘটনা। গল্পটি শুরু করার আগে বলে নেবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। তো চলো গল্পটা শুরু করি। অনেক আগের কথা, সেই গ্রামের একবারে পূর্ব পাশে একটা ঘর নিয়ে থাকতো শরীফা বিবি। স্বামী পরিত্যা, মেয়ে মানুষ। সারাদিন মানুষের বাড়িতে ফুড ফরমাস খেটে যেই টাকা পেত তা দিয়েই দিন কেটে যেত তার। ছোট একটা মেয়ে ছিল শরীফার, বয়স মাত্র 11 বছর। সেই মেয়েকে নিয়েই গ্রামের একদম শেষ মাথায় ঘরটিতে থাকতো সে। যাই হোক, ঠিক তাদের বাড়িটার পাশেই একটা বিরাট আকারের বেল গাছ ছিল। সেই বেল গাছ নিয়েই গ্রামের নানান কথা প্রচলিত ছিল। মাঝে মাঝে নাকি সেই গাছের নিচে একটা লোককে বসে থাকতে দেখা যেত। লোকটিকে যখনই দেখা যেত তখনই নাকি দূরে কোথাও কুকুরের কাদার আওয়াজ পাওয়া যেত। মার্চ মাসের কোনো এক রবিবারে শহর থেকে নিজেদের দোকানের জন্য কেনাকাটা করে ফিরছিল একদল গ্রাম্য দোকানদার। সংখ্যায় তারা 12 কিংবা 15 জনের মতো ছিলেন। রাত তখন 11টার মতো হবে। শরীফাদের বাসার কাছে আসতেই তারা দেখতে পেলেন সেই গাছের নিচে লোকটি বসে আছে এবং লোকটিকে ঘিরে আছে একদল মানুষ আকৃতি ছায়ামূর্তি। প্রতিটা ছায়ামূর্তি আকারে যেন মানুষের প্রায় দ্বিগুণ। তারা সবাই দেখে দম বন্ধ করে দাঁড়িয়ে থাকেন। মিনিট খানেক পর এক সময় ছায়ামূর্তিগুলো ভাসতে ভাসতে সেই গাছের উপর উঠে মিলিয়ে যায়। এর খানিক পর লোকটিকে আর দেখা যায় না। ঠিক সেই সময় তাদের চমকে দিয়ে শরীফার ঘর থেকে ভয়ঙ্কর আর্তনাদ আওয়াজ ভেসে আসে। তারা প্রত্যেকেই ভয় পেয়ে যায় এবং দ্রুত সেই স্থান ত্যাগ করে। পরের দিন সকালে স্থায়ী কিছু মানুষের হাতে লাঠি সোঁটা নিয়ে সেই ঘরের দিকে গেলে ঘরের মেঝেতে শরীফা এবং তার মেয়েকে মাথাহীন লাশ খুঁজে পায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের মাথাগুলো পাওয়া যায় সেই গাছের মগডালে, ঠিক যেখানে তার আগের রাতের লোকগুলোর ওই ছায়ামূর্তিকে হারিয়ে যেতে দেখেছিল। সেই ঘরটি এখনো আছে। বেলগাছটি এরপর কেটে ফেলা হয়েছিল। শোনা যায় বেলগাছটি কাটার পর নাকি সেই মাটির নিচ থেকে একটি বস্তার ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছিল। তো আজকের গল্পটুকু এইটুকুই। আজকের যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার এক গ্রামের ঘটনা। গল্পটি শুরু করার আগে বলে নেবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। তো চলো গল্পটা শুরু করি।
অনেক আগের কথা। সেই গ্রামের একবারে পূর্ব পাশে একটা ঘর নিয়ে থাকতো শরীফা বিবি। স্বামী পরিত্যা, মেয়ে মানুষ। সারাদিন মানুষের বাড়িতে ফুড ফরমাস খেটে যেই টাকা পেত তা দিয়েই দিন কেটে যেত তার। ছোট একটা মেয়ে ছিল শরীফার, বয়স মাত্র 11 বছর। সেই মেয়েকে নিয়েই গ্রামের একদম শেষ মাথায় ঘরটিতে থাকতো সে। যাই হোক, ঠিক তাদের বাড়িটার পাশেই একটা বিরাট আকারের বেল গাছ ছিল। সেই বেল গাছ নিয়েই গ্রামের নানান কথা প্রচলিত ছিল। মাঝে মাঝে নাকি সেই গাছের নিচে একটা লোককে বসে থাকতে দেখা যেত। লোকটিকে যখনই দেখা যেত তখনই নাকি দূরে কোথাও কুকুরের কাদার আওয়াজ পাওয়া যেত। মার্চ মাসের কোনো এক রবিবারে শহর থেকে নিজেদের দোকানের জন্য কেনাকাটা করে ফিরছিল একদল গ্রাম্য দোকানদার। সংখ্যায় তারা 12 কিংবা 15 জনের মতো ছিলেন। রাত তখন 11টার মতো হবে। শরীফাদের বাসার কাছে আসতেই তারা দেখতে পেলেন সেই গাছের নিচে লোকটি বসে আছে এবং লোকটিকে ঘিরে আছে একদল মানুষ আকৃতি ছায়ামূর্তি। প্রতিটা ছায়ামূর্তি আকারে যেন মানুষের প্রায় দ্বিগুণ। তারা সবাই দেখে দম বন্ধ করে দাঁড়িয়ে থাকেন। মিনিট খানেক পর এক সময় ছায়ামূর্তিগুলো ভাসতে ভাসতে সেই গাছের উপর উঠে মিলিয়ে যায়। এর খানিক পর লোকটিকে আর দেখা যায় না। ঠিক সেই সময় তাদের চমকে দিয়ে শরীফার ঘর থেকে ভয়ঙ্কর আর্তনাদ আওয়াজ ভেসে আসে। তারা প্রত্যেকেই ভয় পেয়ে যায় এবং দ্রুত সেই স্থান ত্যাগ করে। পরের দিন সকালে স্থায়ী কিছু মানুষের হাতে লাঠি সোঁটা নিয়ে সেই ঘরের দিকে গেলে ঘরের মেঝেতে শরীফা এবং তার মেয়েকে মাথাহীন লাশ খুঁজে পায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের মাথাগুলো পাওয়া যায় সেই গাছের মগডালে, ঠিক যেখানে তার আগের রাতের লোকগুলোর ওই ছায়ামূর্তিকে হারিয়ে যেতে দেখেছিল। সেই ঘরটি এখনো আছে। বেলগাছটি এরপর কেটে ফেলা হয়েছিল। শোনা যায় বেলগাছটি কাটার পর নাকি সেই মাটির নিচ থেকে একটি বস্তার ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছিল। তো আজকের গল্পটুকু এইটুকুই। আমার বাবার পেশা একজন বাস ড্রাইভার, তাই তার বাসায় আসতে আসতে প্রায় সময় অনেক দেরি হয়ে যায়। তিনি সেই দিনও দেরি করে বাসায় ফিরছিলেন। রাত প্রায় 2টা। বাসার দরজার সামনে এসে যখনই দরজা ধাক্কা দিবেন ঠিক তখনই তিনি শব্দ পেলেন যে আমাদের বাড়ির ঠিক পেছনে একটি বাগান আছে, ওই বাগানে কেউ কান্নাকাটি করছে। তিনি ভাবলেন বাগানের পাশে একটি কবরস্থানও আছে, হয়তো কেউ মারা গিয়েছে, সেই কারণে হয়তোবা তাদের আত্মীয় স্বজন এসে কান্নাকাটি করতেছে। তবে এত রাতে কে বা কারা হতে পারে? আমার বাবা বেশি না ভেবে বাসায় ঢুকে পড়লেন। তার ঠিক 4 থেকে 5 দিন পর আমার ভাইয়ের সাথে একই ঘটনাই ঘটে। তবে তিনি যা শুনতে পান তা একটু ব্যতিক্রম ছিল। আমার ভাইয়ের সেদিন বাসায় ফিরতে খুব একটা দেরি হয়নি। তিনি বাসায় ঢুকেই সবার আগে হাত মুখ ধোয়ার জন্য গোসলখানায় গেলেন। গোসলখানাটা হলো বাগানের পাশেই। হাত মুখ ধুতে ধুতে আমার ভাই শুনতে পেল যে ওই বাগানে কোনো একটা মহিলা চিৎকার করছে। তাও এমনভাবে চিৎকার করছে যেন ওই মহিলার সাথে কেউ জোর জবরদস্তি করছে। আওয়াজটা এমন আসতেছিল, বাঁচাও বাঁচাও আমাকে। আমার ভাই শব্দ শুনে কবরস্থানের দিকে যান, তবে তিনি কিছুই দেখতে পেলেন না আর কোনো শব্দও পেলেন না। তিনি ভাবলেন যে হয়তো তার শুনতে ভুল হয়েছে, তাই তিনি বাসায় চলে গেলেন। প্রথম 2টা ঘটনা স্বাভাবিক হলেও কিন্তু দ্বিতীয় ঘটনাটি একেবারে ভিন্ন এবং অস্বাভাবিক ছিল। আমার ভাইয়া ভাবিকে নিয়ে তার নানির বাসায় যায়। সেদিন ভাইয়াদের ঘর ছিল পুরোই ফাঁকা। যেহেতু তাদের ঘর আর আমার ঘর পাশাপাশি ছিল, তাই কোনো শব্দ হলেই আমি আগেই শুনতে পেতাম। রাত প্রায় 3টা বাজে আমার পিপাসা পায়। যখনই ঘুম থেকে উঠে পানির বোতলটা নিয়ে পানি খাচ্ছি, ঠিক তখনই শুনতে পাই আমার ভাতিজা পাশের রুমের ঘর থেকে কান্না করছে। ওর বয়স প্রায় 18 মাস। আমি ঘুমের তালে প্রথমে বুঝতে পারি না যে ভাবি তো বাসায় নেই। আমি আবারও ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পর আমি আবারও শব্দটা শুনতে পাই। তখন আমার খেয়াল হয় যে ভাবি ভাইয়া তো বাসায় নেই, তারা সবাই তো তার নানির বাসায় বেড়াতে গিয়েছে। তাহলে কে কান্না করছে? তার পরের দিনই আমি আমার মাকে নিয়ে আমাদের এলাকার স্থায়ী মসজিদের ইমাম সাহেবের কাছে যাই।
ইমাম সাহেবকে সবকিছু খুলে বলি। ইমাম সাহেব যা বললেন কথাটি আমি আর আমার আম্মু শুনে পুরোই অবাক হয়ে গিয়েছিলাম। তিনি বললেন যে আমার বাবাও শব্দটি শুনেছিল, কিন্তু তিনি কান্না দিয়ে বাসায় চলে যান। একা একা যাওয়ার সাহস করেনি, তবে তোমার ভাই একা একা চলে গিয়েছিল দেখার জন্য। এই জন্যই তোমার ভাইয়ের পিছু করে ওই জিনিসটাও তোমার বাসায় চলে এসেছে। এই জিনিসটার নজর তোমাদের বাসার বাচ্চাটির ওপর। ও সুযোগ খুঁজছিল যে কাউকে বাড়ির বাহিরে এনে তার মাধ্যমে বাসার ভিতরে প্রবেশ করবে, আর ও সফল হয়েছে। ইমাম সাহেব আমাদের সন্ধ্যার পর বাগানে যেতে নিষেধ করলেন এবং বাড়ির চারপাশে কি যেন মাটিতে পুঁতে দিলেন। জানি না উনি কি পুঁতেছেন, তবে তারপর থেকে এখন পর্যন্ত বাসায় আর কোনো সমস্যা হয়নি। 4 মাস হয়ে গেল ঘটনাটা হয়েছে। তো আজকের ঘটনাটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।